বনের পাখি মনে এসে গান করে, বনের পাখি মনে এসে গান করে। ঘুরে ঘুরে হিদ মাঝারে, ঘুরে ঘুরে হিদ মাঝারে, উড়ে যায় আবার কোন সুদূরে। বনের পাখি মনে এসে গান করে, বনের পাখি মনে এসে গান করে। কত খেলা খেলতে জানে শিশু হতে শেষ জীবনে, কত খেলা খেলতে জানে শিশু হতে শেষ জীবনে। ও ভোলার মন রে ভোলা, কত খেলা খেলতে জানে শিশু হতে শেষ জীবনে। আমরা আজ শুনব ভবা পাগলার কিভাবে আবির্ভাব হলো। আমার সামনে উপস্থিত হয়েছেন মহারাজ ডক্টর গোপাল ছেত্রী মহাশয়। আমরা শুনবো তার থেকে যে কিভাবে আমরা এই ভবা পাগলাকে মানুষের দরবারে পেলাম। আমরা এর আগে লক্ষ্য করে দেখেছি এই জগতে যত আবির্ভাব হয়েছে মহাপুরুষদের, প্রত্যেকটি মহাপুরুষের আবির্ভাব একটা অলৌকিক ঘটনার মাধ্যমে। সেটা আমরা ঠাকুর রামকৃষ্ণ, মা শারদামণি, রানী রাসমণি, গুরু নানক, বুদ্ধদেব, এদের যদি জীবনী লক্ষ্য করে থাকি তাহলে দেখব প্রায় প্রত্যেকটি গুরুদেব বা এই মহাপুরুষদের আবির্ভাব একটা অলৌকিক ঘটনার মাধ্যমে হয়েছে। তা ঠিক সেই রকমই ভবা পাগলারও কথা বলা যায়, বলা বাহুল্য। আর অনেক সময় লক্ষ্য করে দেখেছি এই যে পূর্ণিমা তিথিটা, এই পূর্ণিমা তিথিতে আবির্ভাব অনেক মহাপুরুষেরই আবির্ভাব হয়েছে, যেমন গুরু নানক, বুদ্ধদেব। সেইরকম একটা শুভ লক্ষ্মী পূর্ণিমার দিনে, কোজাগরী পূর্ণিমার দিনে ভবা পাগলার আবির্ভাব। 5 মাসের গর্ভস্থ ছিলেন ভবা পাগলার মাতৃদেবী গয়া সুন্দরী দেবী। হঠাৎ মাত্র 5 মাসের গর্ভস্থ সন্তান, সেই সময় হঠাৎ তার গর্ভযন্ত্রণা উপস্থিত হলো এই ঢাকা জেলার আমতা গ্রামে। পাশে তার ভগিনী দ্রাক্ষা সুন্দরী দেবী, তিনি পাশে ছিলেন। হঠাৎ গয়া সুন্দরী আর্ত চিৎকারে ছুটে এলেন দ্রাক্ষা সুন্দরী। গর্ভযন্ত্রণা লক্ষ্য করে দেখতে পেলেন যে একটা ফুটফুটে শিশু একটা পাথরের ওপর, বাটির উপরে দাঁড়িয়ে খিলখিল করে হাসছে এবং পরিষ্কার মনুষ্য কণ্ঠে বলছে, আবার আসবো মা 5 মাস পরে, বলে অন্তর্ধান হয়ে গেল। শুধু তাই নয়, সকলে লক্ষ্য করে দেখল তিনি একটা চিহ্ন রেখে চলে গেছেন। সেই পাথর বাটির উপরে একটা রক্তমাখা পায়ের ছাপ ফেলে চলে গেছেন। আজও সেই পাথর বাটিটি রাখা আছে ভবা পাগলার প্রতিষ্ঠিত আশ্রমে, কালনা আশ্রম, সেখানে। তা এইভাবে তার প্রথম আবির্ভাবের ঘটনা কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিনে 1900 সালে এক শুভ মুহূর্ত। সেদিন চন্দ্রগ্রহণ, সেদিন ভবা পাগলার জন্ম, আবির্ভাব হয় এবং যমজ শিশুরূপে। যমজ শিশু, তার 2 ভাইয়ের নাম রাখলেন ভবেন আর দেবেন। আর পরবর্তীকালে এই ভবেনই হচ্ছেন ভবা পাগলা। এই পাগলা কথাটা বলার পেছনে একটু রহস্য আছে।
মা শারদামণির কথা বলেছি। মা শারদামণিকে ছোটবেলায় গান শোনাতেন। সব তার গানের রচনা, অদ্ভুত ব্যাপার, মাত্র 6 বছর বয়স থেকেই তিনি গান রচনা শুরু করে গেলেন। পরবর্তীকালে দেখা গেল পৃথিবীর সর্বাধিক গানের তিনি রচয়িতা। একদিন মা শারদার অনুচর তারা বলে উঠল, সব গানের পেছনে এই পাগলা কেন? তখন, তুমি পাগল নাকি? তখন তিনি ছন্দেই উত্তর দিলেন। তিনি তো ছন্দ কবি ছোটবেলা থেকে। পাগলা জানো মা, মায়ের পা আগলা, তাই পাগলা। পা আগলা, ভবা পাগল নয়, ভবা পাগলা। সংসারে থাকি আমি, থাকি একেলা। এটা পরবর্তীকালে ছন্দের কথা বলেছেন। তার ছন্দেই তো সব কিছু কথা। তার জন্ম কথা যখন জানতে চাইলেন, আমি এক কথা বলি, তিনি একটা ছন্দে লিখে গেলেন, পূর্ববঙ্গে ঢাকার গর্ভে গর্বিত গ্রাম আমতা, সেই গ্রামে জনম মোর, পিতা গজেন্দ্র, গয়া মাতা। পিতা গজেন্দ্র মোহন চৌধুরী, মাতা গয়া সুন্দরী। পূর্ববঙ্গে ঢাকার গর্ভে গর্বিত গ্রাম আমতা, সেই গ্রামে জনম মোর, পিতা গজেন্দ্র, গয়া মাতা। তার জন্ম কথা বললাম। এরপরে দেখা গেল সেই শিশু ভবেন, তার স্কুলে লেখাপড়া তেমন মন ছিল না, কিন্তু লেখাপড়াও দেখা যেত বেবেন ফার্স্ট হতো, প্রথম স্থান, এবং ভবেন কিন্তু না পড়াশোনা করেই সাধারণভাবে সেটি দ্বিতীয় স্থান অধিকার করত। আর তারই ফাঁকে ফাঁকে সে ছোট্ট একটা মাকে গড়ে, মাটির মায়ের প্রতিমা, মা কালীর প্রতিমা গড়ে এই গাবতলায় এসে, একটা গাবতলা ছিল সেখানে, গাব গাছের, বিলতি গাব গাছ, তার তলায় তিনি, এই যে আমরা দেখতে পাচ্ছি, এই যে পেছনে গাব গাছটা, এটা পরমগুরু ভবপাগলা নিজের হাতে সেই গাছের বংশ, অর্থাৎ সেই গাছের চারা নিয়ে নিজের হাতে পুঁতে রেখেছিলেন। এটা হয়ে গেল আজকে 46 বছর বয়স। আজ 5 তলার বিরাট আকার ধারণ করেছে। আর এই গাছটি এখনও আমতা গ্রামে আরও উঁচু, আরও বড় রূপে শোভা পাচ্ছে, প্রায় 7 তলা সমান উপর উঠেছে। এই গাবতলারও অনেক ইতিহাস লুকে আছে। এই গাবতলায় তিনি পুজো করতেন। একদিন তিনি ওই মাটির তৈরি করছিলেন মূর্তি। ভূগোলের পরীক্ষা সেদিন। ভূগোলের মাস্টারমশাই পাশ দিয়ে যাচ্ছেন, ভবেন আজ না তোমার ভূগোলের পরীক্ষা, তুমি কি করছো মাটি দিয়ে? স্যার, মাটি দিয়ে মায়ের প্রতিমা, মা কালীকে করছি। আচ্ছা, কাল না তোমার ভূগোল পরীক্ষা, তাতে তুমি মাটি দিয়ে একটা গ্লোব তৈরি করতে পারতে, গ্লোব ভূগোলে নম্বর বেশি পেতে। স্যার, এই গ্লোবটা যার, আমি তো তাকেই তৈরি করছি। কত বড় দর্শন লুকিয়ে রয়েছে এই গ্লোবটাই, বিশ্ব ব্রহ্মাণ্ডটা যার, আমি যদি তাকেই গ্রহণ করি, তাকেই যদি আমি গড়ি, তাহলে আমার আর কী দরকার? অন্য কিছু দরকার? মায়ের কোলে থাকলে শিশুর কোনো তো চিন্তা থাকে না, ভাবনা থাকে না। তাই যদি মাকেই যদি আরাধনা করি, মাকেই যদি পাই, মা তো সন্তানের সব দুঃখ কষ্ট বোঝে। মানে চিন্তা ভাবনাটা যে কত উচ্চে, কত গভীর হয়ে যেতে পারে একটা শিশু মনে, সেইটি ভবপাগলা দেখিয়ে দিলেন। এই গাবতলার একটা ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে। তা এই গাবতলায় পুজো করতেন তিনি, পূজা নৈবেদ্য তিনি দিতেন। হ্যাঁ, জিলাপিটাকে নাকি বেশি পছন্দ করতেন। হ্যাঁ, জিলাপি। তা জিলাপি ওই পয়সা পাবেন কোথায়, শিশু হবেন। তা তিনি করতেন কি, তিনি মাটি দিয়ে সন্দেশ, জিলাপি এইগুলো সমস্ত তৈরি করে একটা সাদা কাপড় দিয়ে ঢাকা দিয়ে মাটির পাত্রে নৈবেদ্য দিতেন। তখন সবাই পুজো করতো, ফুল চন্দন তো সবই পাওয়া যেত। সেটা পুজোর পরে তিনি সেই মাটির সন্দেশ, জিলিপি ওই সাদা কাপড় সরিয়ে দিয়ে সবাইকে বিতরণ করতেন। লক্ষ্য করে দেখা গেল এই ছানার সন্দেশ হয়ে যেত। মাটির সন্দেশ, মাটি দিয়ে যে সন্দেশ তৈরি করা, ছানার মতন অমৃত আস্বাদন, এবং
তখন পাড়া থেকে জ্যাঠারা, কাকারা, দাদুরা, দিদিমারা তারা এসে আশ্চর্য, এই যে ছানার মতন মিষ্টি। তখন পাগলি ছন্দে লিখতেন, ছানার ভাবে ভাবময়ী, হ্যাঁ, ভাবময়ী এসে ছানার ভাব নিয়ে, শিশু সন্তান ছানা, তার ভাব নিয়ে ছানায় পরিণত করতো, হয়তো সেই ছানায় পরিণত করতো। এইভাবে ভাবা পাগলার রচনা, এইভাবে ভাবা পাগলার কথা, এইভাবে ভাবা পাগলার অলৌকিকত্ব দিকে দিকে ছড়িয়ে পড়লো। এ তো সাধারণ ছেলে নয়, এ তো বিশাল কিছু মহাপুরুষ। তখন থেকে ভাবা পাগলার কাছে মানুষজন আনাগানো করতে লাগলো। একদিন স্কুলের হেডমাস্টার মশাই ব্যাপারটা বুঝতে পারলেন। তিনি ভাবলেন, এই তো অলৌকিক শক্তি সম্পন্ন মহাপুরুষ এই ধরাধামে এসেছে। তখন একদিন তিনি সেই হেডমাস্টার মশাই দেবেন হাজরা, তিনি বললেন, ভবেন তুমি তো মাকে দেখতে পাও, মায়ের সঙ্গে কথা বলো, তা আমাকে দেখাবে না? কি ভাব হলো হঠাৎ, হ্যাঁ কেন নয় মাস্টার মশাই, এখনই শুয়ে পড়ুন। সঙ্গে সঙ্গে মাস্টার মশাই যেমন কথা তেমন কাজ, শুয়ে পড়লেন। আর ভাবা পাগলা হাতের কাছে একটা সরা ছিল, একটা সরা নিয়ে তিনি সঙ্গে সঙ্গে দুহাত তুলে তিনি দাঁড়িয়ে গেলেন। একটা হাতে সরা, এক হাতে একটা কিছু নিয়ে, একটা লাঠির মতো নিয়ে দাঁড়িয়ে এবং বুকের উপর পা দিয়ে তিনি যখনই হাসতে লাগলেন, আর দেখা গেল জিভ বার করেছেন, গলগল করে রক্ত মাস্টার মশাই বুকের উপরে। মাস্টার মশাই অদ্ভুতভাবে কালে দর্শন করলেন। এই ছিল তার প্রথম দর্শন দেয়া। পরবর্তীকালে তিনি শিবানন্দ গিরি মহারাজকে দর্শন দিয়েছেন। পরবর্তীকালে আমি কলকাতায় ষোড়শী ভবনে আমি তার দর্শন পেয়েছি। কিছু কিছু ভাগ্যবান পেয়েছে, আমিও পেয়েছি, বললে ভুল করা হবে না। তা যাই হোক, শিবানন্দ মহারাজ একদিন তখন কলকাতা কালনায় গেছেন আশ্রমে, তখন এপার বাংলায়, কালনায় এপার বাংলায় এসেছেন। তা পাগল তাকে জিজ্ঞাসা করছেন, তো লোকে তাকে পাগল বলতো, বলে বাবা আমাকে ওই ঠাকুর দেবতা বা ওই সব স্বামীজি মহারাজ এসব তিনি পছন্দ করতেন না। তিনি সোজা কথা বলতেন, আমি পাগল, ব্যাস আমাকে পাগল বলে ডাকবো। তা আমরা ছোটরা তাকে কেউ দাদু বলে ডাকতাম। তা যাই হোক, এমতো অবস্থায় তিনি জিজ্ঞেস করলেন শিবানন্দ মহারাজকে, তুমি কোথায় এসেছো বাবা? কাল নয়, আজই তোমার দর্শন হবে, চলো চলো চলো। তখন তাকে কোনো রকমে হিড়ির করে সেই শাল বপু, সেই শিবানন্দগিরি মহারাজ, তিনি মহামণ্ডলেশ্বর, পরবর্তীকালে সেই তার শয়ে শিষ্য, হাজারে শিষ্য, তার শিষ্যদের নিয়ে গেছেন। তিনি সোজা একদম মায়ের গর্ভগৃহে নিয়ে চলে গেলেন। এ বললেন মায়ের পায়ে হাত দিয়ে। মায়ের পায়ে হাত দিয়ে কীরকম? পাথরের? বলে হ্যাঁ, কোষ্ঠী পাথর। এখন শিবানন্দ ফ্যাল করে তাকাচ্ছে, এ কি, এই যে নরম, মানে মায়ের পা হাত দিয়ে তিনি নরম এবং বেশ উত্তাপ তিনি অনুভব করছেন। আমার মা পাথরের। তখন তিনি জ্বলন্ত একেবারে সে হাতে যে উষ্ণতা এবং নরম পা অনুভব করছেন। সেই মহারাজ একদিন বলে গেলেন, সেই বলাটা এখনও আমার কাছে রেকর্ডিং করা রয়েছে, যে আকাশের মতো থেকে যে মহাপুরুষ আশীর্বাদে যে শিষ্যকে মানে জীবন্ত দর্শন দিতে পারেন, সেই মহা সাধকের নাম ভবা পাগলা। এইভাবে তিনি পরবর্তীকালে প্রকাশ করে গেছেন। তা একজন জিজ্ঞাসা করলো তার সহপাঠী, ভবেন তুই শ্মশানে যাস কেন রে? শ্মশান মানে জানিস তো নিজেকে, আর সান্দেয়া জানিস তো? সান্দেয়া মানে তীক্ষ্ণ করা, ধারালো করা। তা আমি ধারালো করতে চাই, অর্থাৎ মানুষের ভোতা ভাব দূর করতে যাই। ভোতা ভাব কি জানিস তো? বিবেক আর
বৈরাগ্যের অভাব। তাই বিবেক আর বৈরাগ্য জাগাতে মানুষ শ্মশানে যায়। মানুষ যখন আপনজনকে মূর্তি দেখে তখন তার ভেতরে দেখে এই তো দুদণ্ড আগে ওই মানুষটা তার জমির একটা খণ্ড জায়গা নিয়ে তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করে গেছে, আজকে একটা সূচের অগ্রভাগ নিয়ে যেতে পারলো না, তখন তার বিবেক জাগে, বৈরাগ্য জাগে। তাই এবং তখনই সে বুঝতে পারে। কিন্তু হয় কি, ওই শ্মশান বৈরাগ্য কথা আছে না, শ্মশানে গিয়ে কিছুদিন নিজের পক্ষে মাসখানেক একটু খুব বৈরাগ্য হলো, ঝগড়াঝাটি নয়, কিসের জন্য ঝগড়া ইত্যাদি নানান, তারপর সব আবার সেই যে কেসের, সেই জন্য শ্মশান বৈরাগ্য বলে। কিন্তু এই যে সৎসঙ্গগুলো এইগুলো আপনারা করছেন, সৎসঙ্গগুলো করছেন, এই যে টিভির পর্দায় দেখছেন, এর ভেতরে যে এই ধরনের দেখাগুলো, অর্থাৎ এই মন্দিরে, আশ্রমে, মঠে, মন্দিরে এলে পরে এই শ্মশান বৈরাগ্য, অর্থাৎ সবসময় যদি আসা যায় শান দেয়া যায়। এটা কি হচ্ছে শান দেয়া? আসল এইটি এই সৎসঙ্গের আজকে নেওয়া খুব দরকার। তার এই ধরনের চ্যানেল বা এই ধরনের বই খুব দরকার আছে প্রকাশ করা। তাই এটা যে আপনারা করছেন আমার ভালো লাগছে। ভবা পাগলার চার মূরতি, ক্ষিতি অপতেজ পরমে জ্যোতি। ভবা পাগলার চার মূরতি, ক্ষিতি অপতেজ পরমে জ্যোতি। ওম ভোলানাথ পদে নতি, গলে নাই মার মুন্ডু মালা। ওম ভোলানাথ পদে নতি, গলে নাই মার মুন্ডু মালা। মায়া মার সাগর পারের হর বোলা, মায়া মার সাগর পারের হর বোলা। জাতি ভেদ নাই কোহে থায়, জাতি ভেদ নাই কোহে থায়, মায়ের আমার এই তো খেলা। জাতি ভেদ নাই কোহে থায়, মায়ের আমার এই তো খেলা। মায়া আমার সাগর পারের হর বোলা। আচার্য কম্পিউটার সেন্টার বিশ্বাসের প্রতীক। এখানে নামমাত্র খরচে সহজ পদ্ধতিতে ঘরোয়া পরিবেশে স্কুল কোর্স সব বোর্ডের 11-12 কম্পিউটার সায়েন্স, ডিটিপি, অ্যাডভান্স ট্যালি, জিএসটি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, স্পোকেন ইংলিশ শেখানো হয়। কর্মসংস্থানের সুযোগ আছে। গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার L74685। যোগাযোগ 9007947384। মৃণাল স্যার। আমরাই নারী, আমরাই পারি। আপনার এলাকায় যদি ভালো খবর থাকে, আপনার এলাকায় যদি কেউ সমাজ সচেতনতামূলক কাজ করেন, আপনার এলাকায় যদি কেউ সঠিক সমাজ গড়ে তুলতে চান, আপনার এলাকায় যদি নতুন নতুন প্রতিভা থেকে থাকে, তাহলে এসটিভি বাংলা এই খবর তুলে ধরবে আপনাদেরই সামনে। তাই খারাপ খবর, মন্দ খবর, বাজে খবর, মিথ্যা খবর বর্জন করুন আর তুলে ধরুন সঠিক খবর, ভালো খবর। আর এই সঠিক খবর যারা পাঠাবে এসটিভি বাংলা তাদেরকে স্যালুট জানায়। তাই এসটিভি বাংলা আপনাদের সাথে আছে, পাশে আছে। নমস্কার। বেকারত্ব, হতাশা, চিন্তার দিন শেষ। এখন এপিসি কলেজ অফ ফার্মেসি আপনাদেরই শহর সিঙ্গুরে। আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয়ে থাকেন, এইচএস পাস করার পর একজন সফল ফার্মাসিস্ট হতে চাইলে আজই যোগাযোগ করুন এই এপিসি কলেজ অফ ফার্মেসির সাথে। কোর্সের শেষে কর্মসংস্থানেরও কিন্তু সুযোগ রয়েছে। তাই আর দেরি কিসের, আজই যোগাযোগ করুন এপিসি কলেজ অফ ফার্মেসির সাথে। যোগাযোগের নাম্বার 87724382, 9830296499। বেকার হয়ে বসে আছেন? নতুন কোনো প্রফেশন খুঁজছেন? হ্যাঁ, মিডিয়া প্রফেশন, যেখানে পাবেন সম্মান, অর্থ, সাথে বিশাল পরিচিতি। এসটিভি বাংলা মাত্র 3 মাসের কোর্স করাচ্ছে, একদম হাতে কলমে, প্র্যাকটিক্যাল, অ্যাঙ্কারিং, রিপোর্টিং ও ক্যামেরা। কোর্স শেষে কাজের সুযোগও থাকছে। কোর্স ফিস মাত্র 6000 টাকা। আজই যোগাযোগ করুন 6289884890 এই নম্বরে। কনভেন্ট স্কুলে পড়াশোনার স্বপ্ন? এই প্রথম ব্যারাকপুরে নাম্বার 1 সেক্রেট হার্ট ডে হাই স্কুল, যারা কিনা মেয়েদের জন্য বিনা পারিশ্রমিকে অ্যাডমিশনের সুযোগ করে দিচ্ছে। এছাড়াও স্কুলে কিন্তু আপনারা বিবিধ সুযোগ সুবিধা পাচ্ছেন, ন্যূনতম খরচে স্বপ্ন পূরণ। আজই যোগাযোগ করুন 9831223333, আরেকটি নাম্বার 03325922545 এই নম্বরে। দমদম এয়ারপোর্টের কাছাকাছি মনোরম পরিবেশে ফ্ল্যাট খুঁজছেন? একদিকে রেল স্টেশন,
স্টেশন। দামেও কম, পরিবেশও ভালো। ইচ্ছুক ব্যক্তিরা আজই যোগাযোগ করুন 6289884890 এই নম্বরে। শ্মশানে যাস কেন? তার শ্মশান মানে মানে নিজেকে শান দিতে যায় শ্মশানে। এই শ্মশান নিয়ে অনেক কাহিনী প্রচলিত রয়েছে। তা ভবেন একদিন হঠাৎ শ্মশানে পিছন থেকে ডাক করলো, ভবেন ভবেন কি? আমার নাম ধরে তো কেউ ডাকে না এখানে, তুই তো আঁকতে পারিস। দেখলে মাতৃদেবী, মায়ের একটা মা এসে বসে আছেন, হ্যাঁ একদম একটা মায়ের রূপ, মা এসে বসে আছেন। মা তুই তো আঁকতে পারিস, এঁকে নে আমার ছবি, এই আমি বসছি। এই বলে তিনি বসলেন। আর ভবেন্দ্রমোহন স্কুল পালিয়ে যেতেন তো শ্মশানে, হাতে পেন্সিল খাতা সবই থাকতো, সঙ্গে সঙ্গে মায়ের ছবি আঁকলেন। তারপরে দিনের পর দিন আসতেন এবং মা তখন রঙিন পেন্সিল আর এগুলো নিয়ে আসতেন এবং তিনি অসাধারণ ছবি সব এঁকে রাখতেন। এমনকি একদিন তিনি 32টা মানে যাকে বলে আমরা ভূত পেতনি বলি, যেটাকে বলি, সেই রকম অশরীরী আত্মা, সেইগুলো এক এক আসতে লাগলো। আর এক একটা নাম, হিল্লি খিল্লি বিল্লি, নানান রকম নাম, চর্মখোড়া, এই সমস্ত নাম দিয়ে এক একজন আসছে আর চলে যাচ্ছে। ভবেন তার ছবি আঁকছেন এবং তাদের কিভাবে বশ করতে হয় সেই কথা, সেইগুলো মা তাদের শিখিয়ে দিলেন। এইটি হচ্ছে গুরু কথা। এর থেকেই ভবেন যে এত শক্তিধর পুরুষ, সেইটি পরবর্তীকালে আমরা দেখতে চাই। তার একটা সোনার লাঠি, সেই সোনার লাঠি স্পর্শে, সোনার লাঠির কথা বলছি, স্পর্শে কত টিবি ক্যান্সার ভালো হয়েছে, কত চোর ডাকাত দস্যু তারা ভালো মানুষে পরিণত হয়েছে তার স্পর্শে। এই নিয়ে এই বাঁশের লাঠি নিয়ে কিছু কিছু তার ঘটনার কথা প্রচলিত আছে, সেগুলো বলবো। তা এখন ওই এর কথা বলছি, ওই গাবতলার কথা একটু বলে দিই। গাবতলার একটা ঘটনা ঘটেছিল, সেটা শুনলে একটু গা শিউরে উঠবে। তা এই গাবতলা হঠাৎ এই ছোটোবেলায় তিনি তো এই তো শ্মশানে মশানে যেতেন, আর এই যে পড়াশোনা তার খুব একটা মন ছিল না, কিন্তু তা হলো সবাই তাকে বলতো ভবেন পাগল হয়ে গেছে, ভবেন পাগলা হয়ে গেছে রে, হ্যাঁ তার নামও পড়ে গেল ভবা পাগলা, সবাই তাকে পাগল বলে ডাকে। একদিন তার কি মনে হলো, মধ্যরাতে গভীর রাতে হঠাৎ তার মনে, আমাকে সবাই পাগল বলে, আমি কি সত্যি পাগল? আমি কি সত্যি পাগল? যাদের জন্য আমি এত করি মানে কারো ভালো হয়ে যায়, কত কঠিন কঠিন যন্ত্রণা, রোগ যন্ত্রণা, যাদের জন্য এত করি, তারা আমাকে পাগল বলে। না, আমি এই দেহ আর রাখবো না, আমি আর দেহ রাখবো না। তিনি সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লেন। মধ্যরাত্রে তিনি দেখলেন সেই গাবতলায় একটা দড়ি ঝুলছে না, এখন দেখলেন সত্যি গাবতলা একটা দড়ি, সেইটি সঙ্গে সঙ্গে সেই গলিটা গলায় জড়িয়ে নিলেন, দিয়ে মা আমি এ জীবন আর রাখবো না বলে কালী কালী বলে তিনি ঝুলে পড়লেন। আর তারপরের ঘটনা, এদিকে তার শয্যায় দেখছেন মা, তার গর্ভধারিণী মা দেখছেন ভবেন তো নেই। ভবেন কোথায়? ভবেন ভবেন করে ছুটতে ছুটতে দেখলেন ভবেন সেই গাবতলায় পড়ে রয়েছে। এই ভবেন তুই কি করছিস এখানে? ভবেন অর্ধ চৈতন্য উঠে যাচ্ছেন, এ আমি কোথায়? আর এই তুই বেলফুলের মালাটা নিয়ে তুই কি করছিস? একটা বেলফুলের মালা ছড়ানো রয়েছে। তখন অকপট উক্তি ভবেনে, মা আমি ওই দড়ি নিয়ে ঝুলে পড়েছিলাম, মা এই যে বেলফুলের মালা হয়ে গেল। কালী কালী, ওই কালী কালী বলে ঝুলে পড়েছিলেন, আর ওই দড়িটা বেলফুলের মালা হয়ে গেছে। এই ঘটনা অলৌকিক ঘটনা, এই ঘটনাও ছড়িয়ে পড়তে দেরি হলো না। এই থেকে ভবেনের ঘটনা। তা ওই গাবতলাতেই আমরা বসে আছি, যে চারাটা ভবা পাগলা নিচে লাগিয়েছে। আচ্ছা, ভবা পাগলা যে মহারাজ, উনি তো ছিলেন ঢাকার আমতাতে,
তো আমাদের ভারতবর্ষে কিভাবে উনি আসলেন? উনি এলেন, দেশ বিভাগ হলো 50-51 সালে। দেখা গেল দেশ বিভাগের পরে দলে দলে সনাতনী হিন্দুরা এদেশে আসতে লাগলো, আর স্বভাবতই তার শিষ্য ভক্তরা ধীরে ধীরে এখানে আসা শুরু হয়ে গেল। আর ভবেনের তো এখানে আসা যাওয়া ছিল, তার বড়দা, তার দাদা গিরীন্দ্রমোহন, গিরিন সাধু বলে তাকে ডাকতো। শোভাবাজারের অঞ্চলে তিনি সবসময় আসতেন এবং তিনি একটু পাটের ব্যবসা করতেন। তা সেই পাটের ব্যবসা করতেন, বাংলাদেশে তো প্রচুর পাট হয়, তাই সূত্রে আসা যাওয়া ছিল। ভবেনও তার সঙ্গে আসতেন। এখানে সারদাচরণ এরিয়ান ইনস্টিটিউট যেটা আছে বিকে পাল এভিনিউ, যেটা শোভাবাজারের অঞ্চলে, সেখানে সেই স্কুলে তিনি পরের 3 বছর তিনি কিছুদিন পড়েছিলেন, ক্লাস 6 পর্যন্ত সেখানে তার অধ্যয়ন। আমি কিছুদিন আগে সেখানে একটা তার ভাওয়া পাগলা একটা প্রস্তর মূর্তি একটা আমি আমার সঙ্গে তার বড় নাতি সঞ্জয় চৌধুরী, শিকু ভাই, আমরা মিলে আমরা একটা ওখানে স্ট্যাচু সেখানে একটা পাগলে রেখেছি। পরবর্তীকালে কলকাতার রাস্তার নামকরণ একটা হয়েছে ভাওয়া পাগলা সরণি, বেলেঘাট অঞ্চলে, কলকাতা 10। যাই হোক, এইগুলো চেষ্টা করেছি, কিন্তু এখনও তার কথা ঠিক মতন প্রচার প্রসার করতে পারিনি। তিনি বাংলাদেশ থেকে কেন এলেন? ভক্তরা চলে আসছে, ওখানে ধীরে ধীরে খালি হয়ে যাচ্ছে। এই অবস্থায় একদিন তিনি চলে আসবেন, তিনি ভাবছেন। এক এক করে একজন শিষ্যরা চলে আসছে। তেজেন ব্রহ্মচারী তাকে দিয়ে সবাইকে পাঠিয়েছেন, তার স্ত্রী, বড় ছেলে চলে এসছে। তা একদিন তিনি এই গাবতলায় বসে আছেন, তা ওইখানে পাড়ার মস্তান হয় না, ওই ধরনের একজন থাকে, কিছু মাতব্বর তো থাকে। কি সবাই তো যাচ্ছে, এবার তুমিও চলে যাবে নাকি, এরকম ভাবছো? কি ভাবছো? তাতে তোর কি? আমি কোথায় যাই না আসি তাতে তোর কি যায় আসে? জানো তো আমার কথায় এখানে বাঘে গরুতে জল খায়, উঠে বসে সব। বলে তাই নাকি? তোর কথায় সবাই উঠে বসে? আর এদিকে তো পাড়ার মস্তান, সে তো আরও রেগে গেছে গিয়ে, বলে আমার সঙ্গে মস্করা হচ্ছে। তখন বলে আচ্ছা, পাগলই তাকে জিজ্ঞাসা করছেন, কিছু গাছের গুঁড়ি রাখা ছিল, ওই যে গাছের গুঁড়িগুলো তোর কথায় উঠে বসে রে, আমার সঙ্গে মস্করা? আর এই বলা, আর দেখা গেল সত্যি গাছের গুঁড়িগুলো হেলছে দুলছে। তা এই অবস্থায় তখন সেই যে মাতব্বর, সেই মুসলমান হলে কি হবে, সাষ্টাঙ্গ প্রণাম পাগলকে, পাগল আমাকে ক্ষমা করো, পাগল আমাকে ক্ষমা করো, তাই যা তুই এখন চলে যা। তাই এইরকম পাগলের ঘটনা অনেক আছে। থানার দারোগা একটা ঘটনা এরকম ছিল না? কোথায়? থানার দারোগা, ঢাকার। ও হ্যাঁ, এদিকে তিনি চলে আসবেন, দারোগাবাবু তো বর্ডারে আটকে দিয়েছে, না তোমাকে যেতে দেবো না, জানো তোমাকে কত ভালোবাসি আমরা, তোমাকে দেশ ছেড়ে যেতে দেবো না। বলে না, আমাকে যেতে দাও, আমাকে। বলে জানো তো আমাদের কত ক্ষমতা এখন, আমাদের কত ক্ষমতা। বলে হ্যাঁ, তোমাদের ক্ষমতা কিসের আছে? গান, ওই বন্দুকের ক্ষমতা, GUN গান। আমারও ক্ষমতা আছে, আমার গয়াকার গান, ওই গানে প্রাণ নেওয়া যায়, আর এই গানে মানুষ জীবন ফিরে পায়। তাই এইরকম তখন তিনি, আচ্ছা তাহলে তোমাকে কথা দিতে হবে 6 মাস এখানে থাকবে, 6 মাস ওপারে থাকবে। তা যাই হোক, সেটা দেখা যাবে। তাহলে দেখো ভাই, আমি সূর্য তো উদয় হয় পূর্বে, আর পশ্চিমে কত যায়, তা আমার তো এখন জীবন সায়ান্নে, এখন পশ্চিমে আমাকে একটু অস্তগামী সময়, এই সময় আমাকে ওইদিকে পশ্চিমে যেতে দাও, অর্থাৎ পশ্চিমবঙ্গে যেতে দাও। পূর্বে উদয় হলো, তা আমি পশ্চিমে। এই একটা ঘটনা, দারোগা সাহেবের ঘটনা। তাই এরকম একটার পর একটা ঘটনা। তার স্পর্শে টিবি, ক্যান্সার, কত কঠিন রোগ ভালো হয়েছে। তা তিনি একটা কথা বলতেন, এই মন্দিরেই একজন ছিলেন নন্দলাল দাস, নন্দদা আমি বলতাম। তা তিনিও 86 বছর বয়সে ধরে রেখেছেন। এই মন্দিরে 20 বছর সেবা করেছেন। করে যাওয়ার পরে এখানে হঠাৎ তার স্ট্রোক হলো এবং তাকে আমরা কলকাতায় নিয়ে গেলাম। তিনি স্ট্রোক হলো, গেলেন। তার ঘটনা, তার প্রায় 40 বছর বয়সে তিনি গলায় ক্যান্সার,
গলায় ক্যান্সার, পাগলের কাছে গেছেন, কিছু বলেননি, জানেন পাগল অন্তর্যামী, তিনি জানেন তোমার এমন অসুখ হয়েছে তুমি বলনি। তা তখন গলায় হাত দিয়ে সেই যে ক্যান্সার তার ভালো হয়ে গেল, তাকে কোনো ওষুধ খেতে হয়নি, কিছু না। তিনি পরবর্তীকালে প্রায় আরও 46 বছর জীবিত ছিলেন আর এই ভবার হরবোলা মন্দিরের সেবা করে গেছেন। তার আগে তিনি বাপু জগন্নগরে ভবা আনন্দ আশ্রয়, পূর্ণানন্দ আশ্রমে তিনি সেবা করেছেন সেটাও প্রায় 16-17 বছর। তা এই তো ভব পাগলার কাহিনী। আমার নিজের টিভি হয়েছিল, আমি সময় পেতাম না, আমার যৌবনে সারা দিন কাজকর্ম, আমার যদিও 3 তলায় আমার থাকা, 2 তলায় অফিস ঘর, তাহলেও আমি খাবার সময় দিতে পারতাম না, উপরে ওঠার সময় পেতাম না, 3-4 বেজে যেত খেতে খেতে। তা আমি এই যে অনিয়মের জন্য আমার হয়ে গেল টিভি, যেটাকে প্লুরিসি বলে, এবং সেই যখন হয়ে গেল, এত বাড়াবাড়ি হয়ে গেল, একবার আমার হলো কি, প্রায় আমার মনে হচ্ছে আমার শেষ নিঃশ্বাস চলে যাচ্ছে। আমি এই বোধহয় আমি শুনেছিলাম আমার গুরুদেবের মুখে যে শেষ সময় যদি তুমি গুরুর মন্ত্র যদি জপ করতে পারো তাহলে একটা বিশাল একটা শান্তির সময়, সে শান্তি পাবে। তাই আমার এই সময় ওই কষ্টের মধ্যে, ওই যন্ত্রণার মধ্যেও আমার গুরু মন্ত্রর কথা যখন স্মরণ হলো, আমি স্মরণ করে কখন অচৈতন্য হয়ে পড়েছি কি তারপর আমার জ্ঞান নেই। আমি ভোরবেলায়, সকালবেলায় একজন পত্রবাহক সুজিত, সে এসে পাগলা হাতের চিঠি নিয়ে লেখা আছে রাত 2টা, ভবানী মন্দির, রাত 2টোর সময় তিনি চিঠিটা লিখছেন। অর্থাৎ ঠিক সেই সময় আমার শ্বাসকষ্ট এবং আমার মনে হচ্ছে শেষ নিঃশ্বাস এই চলে যাচ্ছে। এই অবস্থায় তখন আমার হাতে চিঠি দিয়েছে ভোরবেলায়, ফার্স্ট ট্রেনে, প্রথম ট্রেনে সে এসে আমাকে চিঠিটা হাতে ধরিয়ে দিয়ে এলো এবং ধরিয়ে, বাবা তোমার এমন অসুখ হইয়াছে, তুমি আমাকে বলো নাই কেন? হ্যাঁ, অর্থাৎ এই যে আমি জপ করছি, পাগলকে স্মরণ করছি, গুরুকে, তিনি কিন্তু রাত 2টোর সময় উঠে চিঠি লিখে আমার প্রান্ত ফিরে দিলেনই, অন্তর্যামী, এবং সঙ্গে সঙ্গে চিঠি দিয়ে আমাকে পাঠালেন। চিঠিটা আমি পড়ে আমি বুঝতে পারলাম আজকের আমাকে এই প্রাণ ফিরে দিলেন। আজকের এই দিনটি আপনারা শুনবেন, আজকে আমার এই 81 বছর বয়স হয়েছে, এটা শুনবেন বলেই পাগল বোধহয় আমাকে জীবিত রেখেছে। খালি আপনাদের শোনানো নয়, সারা বিশ্ব জানবে, পরবর্তীকালে আরও সারা বিশ্ব জানবে, তার জীবনী কথা প্রচলন হবে, তার কথা বিভিন্ন সিরিয়ালের মাধ্যমে লোকে জানুক। মহারাজ, ওই যে বাবা পাগলা যে একটা লাঠি ব্যবহার করতেন শুনেছি, যে সমুদ্রের যে জলোচ্ছ্বাস হচ্ছিল, জল আসছিল, তখন উনি এই জলটাকে কিভাবে লাঠির মাধ্যমে আটকেছিলেন, এই ব্যাপারে যদি একটু কিছু বলেন। সেটা ছিল এক সূর্যগ্রহণ, তার 1 সপ্তাহ আগে আমি এই মন্দিরে তাকে রেখে চলে যেতাম। আমার তো সারা ব্যবসার কাজকর্ম থাকতো, আমি তাকে এখানে গাড়ি নিয়ে রেখে যেতাম, গাড়িতে গাড়ি নিয়ে ফিরে যেতাম, আর জিজ্ঞেস করতাম দাদু কতদিন থাকবে, কবে আসবে? তখন তিনি বললেন, বাবা সামনের শনিবারে এসো। বেশ, সামনের শনিবারে আসবো। তার শনিবারটা জানি না সূর্যগ্রহণ পড়েছিল সেদিন, সেই সময় একটা রিউমার, একটা হইচই উঠে গেল যে বিশাল একটা সমুদ্র জলোচ্ছ্বাস আসছে, প্রলয় কাণ্ড ঘটে যাবে। আর দিকে দিকে দেখা যাচ্ছে সমস্ত যজ্ঞ করা হচ্ছে, স্কুল কলেজ ওই দিনটা ছুটি দেওয়া হয়ে গেছে, অফিস সব কিছু বন্ধ, এইরকম অবস্থা। সেটা কীরকম, কোন সাল হবে, 80-81, 93 সাল সম্ভবত? না 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 না, উনি তো 84-তে দেহ রেখেছে, এটা তার আগের ঘটনা, 79-80 এই ধরনের ঘটনা, আমার ঠিক মনে পড়ছে না। তা সেই দিনে আমি কোনো ড্রাইভার বা মেকানিক পাই না, আমি একা আসবো, কেউ তো আমার সঙ্গে আসবার নেই। তা আমি ভাবলাম কি করে যাব, একজন কাউকে নিয়ে যাই, একজন মেকানিক সঙ্গে থাকলে গাড়িতে যাব। কোনো আমি মেকানিকও পেলো না, কেউ ওই দিনে যেতে রাজি না, ঘর থেকে কেউ বেরোবে না। তখন আমার ওই 6 বছরের আমার পুত্র সন্তান শশী, তাকে নিয়ে আমি ওকে সামনে বসি, আমি গাড়িতে একা রওনা হলাম। গিয়ে রওনা হয়ে যখন যাচ্ছি, ধুধু মাঠ, কোনো গাড়ি ঘোড়া নেই, কিছু নেই, সমস্ত গাড়ি ঘোড়া তো দূরের কথা, রাস্তায় শুধু গরু ছাগল দেখা যাচ্ছে, মনুষ্য প্রাণী নেই, এই অবস্থা। তা আমি যখন এসে এদিকে দীঘায় তার যারা পাগলের শিষ্য ভক্তরা আছে, সদয় আছে, জলই ছিল সে সময়, তারা বলছে তোমার গোপাল আজকে আসবে না, এই অবস্থা, আজকে চারিদিকে এরকম একটা রিউমার,
এরকম সমুদ্রে জলোচ্ছ্বাস, সমুদ্রের জল বাড়ছে উঠছে, রাস্তায় চলে আসছে, এইরকম অবস্থা আজকে আসবে না। না, আমার গোপাল আসবে, আমার গোপাল আসবে। তখন তিনি ওই মন্দিরের সামনে ওখানে বসে দেখতেন, সামনে রাস্তা দেখা যেত। এখন ওই এত হোটেল ঘরবাড়ি হয়েছে, এত ছিল না, পরিষ্কার রাস্তাটা দেখা যেত এখান থেকে, ওই মন্দির থেকে। আর আমার গাড়ি এসে ঠিক দাঁড়িয়েছে, আর সঙ্গে ওই তো আমার গোপাল এসেছে, গোপাল এসেছে বলে তিনি সঙ্গে সঙ্গে আর একটু কালো বিলম্ব না করে সোজা একটা বেতের হাতে ছড়ি ছিল, উনি একটা সোনার লাঠি ছাড়া একটা বেতের হাতে বেতের ছড়ি একটা সঙ্গে রাখতেন, সেইটা নিয়ে তিনি একদম বেরিয়ে পড়লেন মন্দির থেকে। আর আমাকে গাড়ি থেকে নামাতো দূরে কথা, আমি ভেতরে আসতে পর্যন্ত চলো চলো যাই, সোজা আমাকে নিয়ে সমুদ্রের ধারে চলে গেল। আর এই তখন সোনার লাঠি, তখন হ্যাঁ ওটা সোনার লাঠি নিয়ে গেছিলেন, গিয়ে ওই দিয়ে সমুদ্র, ওখানে সমুদ্রের ধারে দাঁড়াচ্ছেন, আর দেখা যাচ্ছে জল আসছে একদম, মানে একেবারে পাড় ছাপিয়ে জল আসার মতন অবস্থা। সেই সময় তিনি গিয়ে দাঁড়ালেন একটা উঁচু জায়গায়, দাঁড়িয়ে সেই ছুরিটা দিয়ে বললেন, মানে দাঁড়াও সমুদ্র দেবতা, তুমি শান্ত হও, আমার মা হরবোলা আছে এখানে বলে। এইটে বললে তিনি সঙ্গে সঙ্গে কিন্তু পিছন ফিরলেন। ওই যে একটা আমাদের এনসিসিতে কথা আছে না, মিলিটারি ডেজে প্যারে পিছে মুড়তে চাল, সোজা একেবারে পিছনে অ্যাবাউট টার্ন করে তিনি চলে এলেন মা সমুদ্রকে। সমুদ্র শাসন, সমুদ্র দেবতাকে, সমুদ্র দেবতা তুমি শান্ত হও, আমার মা হরবোলা এখানে আছে। সেই যে এখানে যখন গঙ্গা মেলা হয়, গত বছরই আমি গঙ্গা মেলা এখানে বক্তৃতার ছলে বলেছিলাম, তো দীঘা তোমাদের কোনো ভয় নেই, তোমরা চিন্তা করো না, একজন মহাপুরুষ বলে গেছেন যে এখানে জলোচ্ছ্বাস হোক যাই হোক এখানে ওই অবধি থাকবে, এর বেশি কিছু হবে না। তাই এর আগে সুনামি হলো, কত কিছু হলো, যাই হোক এখানে এতটা বাড়েনি যেটা সমস্ত গ্রাস করে গেছে। তা এই তো এই ঘটনা, একটার পর একটা ঘটনা তো ঘটেছে। আপনারা শুনলেন যে এই যে মহান পুরুষের একটার পর একটা ঘটনা যেভাবে বলে যাচ্ছেন মহারাজ, এই ঘটনা কিন্তু শেষ হওয়ার নয়। এইভাবেই আমরা ঘটনার পর ঘটনা আপনাদেরকে দেখিয়ে যাব, শুনিয়ে যাব, আপনারা শুনবেন আর আপনারা হতভম্বিত হবেন যে এই ধরনের ঘটনা সত্যি কি ঘটেছিল, সত্যি কি এই ধরনের ঘটনা ঘটে। এই চাক্ষুষ এবং জ্বলন্ত ঘটনা নিয়েই আমরা আগামী পর্বে আবার হাজির হব আপনাদের সামনে। আজ এই পর্যন্তই, নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।